নমস্কার, আমি রত্না রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন স্বচ্ছ ভারত। ভোট পরবর্তী হিংসায় পশ্চিমবাংলার একেবারে সর্বপ্রথম। পশ্চিমবাংলা অনেক কিছুতেই প্রথম, এই হিংসাতেও পশ্চিমবাংলা প্রথম। কোন রাজ্যে এমনটা হচ্ছে না। যে সমস্ত রাজ্যে বিজেপি অনেক অনেক আসন পেয়েছে, তাদের রেজাল্ট খুব ভালো হয়েছে, সেখানে বিজেপি কাউকে মেরে তার বাড়িঘর ভেঙে দেওয়া বা তাকে একেবারে তাদের এলাকা ছাড়া করে দেওয়া, এইসব কাজ কিন্তু কোনোদিন করে না, সেই রেকর্ড নেই। কিন্তু আমাদের পশ্চিমবাংলায় রেকর্ড আছে। আর সেই জায়গা থেকে আমরা দেখে আসছি যে 2011 সালের পর থেকেই সেই হিংসা প্রত্যেকটা ভোটের পর, 2021 বিধানসভা ভোটের পর, পঞ্চায়েত ইলেকশনের পর এবং 2024 তার আগের ইলেকশন, প্রত্যেকটা ইলেকশনের পরেই এইভাবে মানুষকে মারা, তাদেরকে বাড়ি ছাড়া করা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, বাড়িঘর ভাঙচুর করা, সবটাই করছে এবং প্রকাশ্যে করছে। আর সেভাবে করতে করতে একটা হুমকির অডিও আমার কাছেও এসছে, সবার কাছে এসছে, অডিওটা ভাইরাল হয়েছে, আমার কাছেও এসছে। এই প্রতিবেদনের একেবারে শেষে আমি সেই অডিওটা আপনাদেরকে শোনাবো। তার আগে কিছু মনে হয় বলা দরকার, মানে এটার চেপে থাকা যায় না। আর কতদিন চলবে পশ্চিমবাংলায় এই ধরনের অরাজকতা, যেখানে এত সংখ্যক সিট পেয়েছে, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সরকারকে বলছে যে এটা অগণতান্ত্রিক একটা সরকার, বেআইনি একটা সরকার, আঙুল তুলছে যে সরকারটা 240টা তার নিজেই 240টা আসন জোগাড় করেছে, সারা ভারতবর্ষের মানুষ তাকে ভোট দিয়েছে, সেখানে তাদের জোট 303-এ পেরিয়ে গেছে এবং সেটা ধীরে ধীরে 325-এর ওপর টপকে যাবে এমনটা আশা করা হচ্ছে। সেখানে দাঁড়িয়ে যে দলটা মাত্র 29টা আসন পেয়েছে সারা ভারতবর্ষ মিলিয়ে, সেই দলের নেত্রী এভাবে একটা সরকারকে বেআইনি বলছে, অগণতান্ত্রিক বলছে। এবং এই যে হুমকির অডিও আমরা শুনছি, এই যে বাড়ি ভাঙছে, এই যে মানুষকে এলাকা ছাড়া করে দিচ্ছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, কোন গণতন্ত্রের মাধ্যমে এই সরকারটা এর ক্ষমতায় আসলো 2021-এ এবং পঞ্চায়েতে তারা দখল করেছে বিভিন্ন জায়গা। আমরা দেখেছি কিভাবে পঞ্চায়েতে লুট হয়েছে এবং সর্বোপরি এই 29টা আসন কোন গণতন্ত্রের ভিত্তিতে, কোন গণতন্ত্রের ভিতের ওপরে দাঁড়িয়ে আসলো, সেটাই তো এখন একটা প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াচ্ছে। এবং এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, যিনি কিনা একেবারে গোহারান হেরে মুখ্যমন্ত্রী হয়েছেন, তিনি নরেন্দ্র মোদীকে বলছেন যে তার প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা নেই, তিনি প্রধানমন্ত্রী কেন হচ্ছেন, তিনি ছেড়ে দিক তার প্রধানমন্ত্রী পদটা, তিনি রিজাইন করুক, তার দল ছেড়ে দিক, এই এনডিএ জোট তারা সরকার গঠন করাটা বন্ধ করে দিক, দিয়ে তাদের এনডিএ ওই পাগলার জোট যেখানে সমস্তটাই দুর্নীতিগ্রস্ত মানুষদের দিয়ে তৈরি, তাদেরকে ছেড়ে দিক, নতুন একটা সরকার। এই সরকারটাকে নাকি, এই এনডিএ জোটটাকে নাকি মানুষ সমর্থন করেনি। অথচ যে মহিলাকে মানুষ সমর্থন করলো না, তিনি গোহারান হেরে গেলেন, হেরে যাওয়ার পরে নির্লজ্জভাবে মুখ্যমন্ত্রীর পদ আসন দখল করে বসে আছেন। এবং মানে কি বলবো, এই মানুষটা না জানে ইতিহাস, ভূগোল, না জানে ঠিক মতন অঙ্ক, সেখানে দাঁড়িয়ে তিনি যখন এইভাবে একজন প্রধানমন্ত্রীর ওপরে আঙুল তুলছেন, সেখানে দাঁড়িয়ে আমাদেরও উচিত তার উপরে এই ধরনের আঙুল তোলা এবং তাকে এটা বুঝিয়ে দেওয়া যে তিনি নিজে হেরে মুখ্যমন্ত্রী হয়ে এখনো পর্যন্ত সেই আসন দখল করে রয়েছেন, যে আসনে একসময় ডক্টর বিধানচন্দ্র রায় বসেছিলেন, প্রফুল্লচন্দ্র রায় বসেছিলেন, সেই আসন তিনি দখল করে রয়েছেন। ফলে নির্লজ্জতার একটা সীমা রয়েছে। আমার মনে হয় এই সীমা অতিক্রম করে তিনি চলে গেছেন। তার কথাবার্তা যে একেবারে পাগলের প্রলাপ, সেটা কিন্তু আমরা এই ইলেকশনে বুঝতে পেরেছি। কারণ সমস্ত জায়গায় যেখানে পৌরসভা ভিত্তিক যে সমস্ত এলাকাগুলো রয়েছে, ওয়ার্ড রয়েছে, সেখানে তৃণমূল কংগ্রেসের খুব খারাপ অবস্থা, একেবারে গোহারান হেরে গেছে। যেখানে প্রত্যন্ত গ্রাম মানুষ একেবারে অসহায়, তাদেরকে হুমকি দিয়ে, তাদেরকে ধমক চমক করে, তাদের মাথায় পিস্তল ঠেকিয়ে ভোট নেওয়া হয়েছে, হিন্দুদেরকে ভোট থেকে বিরত রাখা হয়েছে, সেই জায়গাগুলো তারা এই জায়গাগুলোতে করতে পেরেছে কারণ সেখানকার মানুষরা খুবই নিরীহ এবং বলা যেতে পারে সর্বোপরি তারা দরিদ্র। সেই দরিদ্রতার সুযোগ নিয়ে এই কাণ্ডটা করিয়েছে একটা সম্প্রদায়কে ব্যবহার করে। ফলে এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী যখন এই কথাগুলো বলে, আর তারপর যখন আমরা শুনি এভাবে অডিও রেকর্ড আমরা শুনি এবং এভাবে মানুষকে থ্রেট দিচ্ছে, একজন বর্ধমানে তিনি বিজেপির বুথে বসেছেন বলে তাকে তার বাড়ি থেকে তার মা, বাবা, তার স্ত্রী, সন্তানকে সমেত বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, না হলে তার বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, এই হুমকি দেওয়া হচ্ছে।
এবং এটা বাংলার মানুষ সহ্য করেনি। যেটা করেছে সেটা হচ্ছে যারা এই তাকে ভোট দিয়ে জিতিয়েছে তারা খুব অসহায় হয়ে ভোট দিয়েছে, দিতে বাধ্য হয়েছে, তার জন্যই কিন্তু তিনি 29টা আসন পেয়েছেন। এবং সেখানে দাঁড়িয়ে তো বিজেপির সংগঠন, তাদের কথা আমি বলছি না, তাদেরকে ছেড়েই দিলাম। তাদের নিয়ে আলোচনা করতে গেলে অনেকটা সময় নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই যে সরকারটা, এই সরকারটা যে ক্ষমতায় রয়েছে সেখানে যে কোনো গণতন্ত্র নেই, কেউ বিরোধী দল করতে পারবে না, কেউ বুথে বসতে পারবে না, কেউ ঝান্ডা লাগাতে পারবে না। সেখানে দাঁড়িয়ে এত বড় বড় কথা এই মুখ্যমন্ত্রীর গলায় মানায় না, এবং সর্বোপরি তার ভাইপোর গলায় মানায় না। যেখানে তিনি 7 লক্ষ ভোটে জিতেছেন কোনো কাজ না করে, 7 লক্ষ ভোটে জিতেছেন শুধুমাত্র দুর্নীতি করে এবং ছাপ্পা দিয়ে, শুধুমাত্র একটা সম্প্রদায়কে ব্যবহার করে এই ভোটে জেতা তার, সেটা সকলেই জানে। সেখানে দাঁড়িয়ে মাইক ধরে চিৎকার করে মানুষকে বলা মানে একটা জোকারগিরি করা। ফলে এই যে দুজনে মিলে জোকারগিরি করে যাচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার। এবং সর্বোপরি তাদেরকে এটা বলা দরকার যে যে সমস্ত কর্মীরা ছোট ছোট শাহজাহান হিসেবে ব্যবহৃত হচ্ছে, এবং যে সমস্ত কর্মীরা মনে করছে যে তারা এক একটা অনুব্রত মণ্ডল, তাদেরকে থামানো উচিত। কারণ এই যে বামফ্রন্ট সরকার এই যে শিক্ষাটা দেখিয়ে গেছে, যে পথটা দেখিয়ে গেছে, সেই পথেই তো এখন তৃণমূল কংগ্রেস হাঁটছে। কারণ 34 বছর বামফ্রন্টের যেভাবে সরকার চলেছিল, আমাদের সেই সময় এত মোবাইল ছিল না, এইভাবে কল রেকর্ড করা যেত না, ফলে আমরা অনেক কিছুই জানতে পারিনি। কিন্তু 34টা বছর যেভাবে অত্যাচার করে যেটা তাদের ক্ষমতায় থাকা, সেই অত্যাচারের রাস্তাটা এবার তৃণমূল কংগ্রেস ব্যবহার করছে। ফলে এখানে বোঝাই যাচ্ছে যে এই বামফ্রন্ট সরকারের বামেদের দেখানো পথে তারা যখন চলছে, বামেদের রেজাল্ট একটু তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত যে তাদের রেজাল্টের হালটা কি। 2 থেকে নামতে নামতে তারা এখন শূন্যতে পরিণত হয়েছে, সব জামানত বাজেয়াপ্ত হচ্ছে। 30টার মতো সিটে তারা প্রার্থী দিয়েছিল, সেখানে দাঁড়িয়ে 21টা সিটে জামানত বাজেয়াপ্ত হয়েছে, এবং শূন্য থেকে তারা আর উঠতে পারছে না। ফলে তৃণমূল কংগ্রেস যদি এখনো সাবধানতা অবলম্বন না করে, তাহলে কিন্তু এদের রেজাল্ট শূন্য কেন, এদের দিকে আর কেউ ফিরেও তাকাবে না, এদের দলটার ইউনিভার্সের মধ্যে খুঁজে পাওয়া যাবে না। বামফ্রন্টকে তাও তো খুঁজে পাওয়া যাচ্ছে, কারণ তারা যাদেরকে চাকরি দিয়েছে সেই চাকরি নিয়ে তারা জীবনযাপন করছে, তার বিনিময়ে তারা টাকা নেয়নি। কিন্তু এই দলটা যেভাবে চাকরি বিক্রি করে মানুষকে চাকরি দিয়েছে, ফলে তারা কিন্তু আগামী দিনে এই দলটাকে আর পুষবে না। ফলে ইমিডিয়েট এই যে অডিওগুলো যে ঘুরছে, এবং এই অডিওর মাধ্যমে যে বোঝা যাচ্ছে যে কিভাবে কি সাংঘাতিকভাবে রাজ্যের মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখার একটা প্রয়াস চলছে, সেটা দেখেই কিন্তু বুঝতে হবে যে এই তৃণমূল কংগ্রেস দলটা 29টা আসন পাওয়ার পেছনে কি কারণ কাজ করেছে। বাপি বলছি, ফোন করেছিলি? কোথায় আছিস? এই দিয়ে আছি, বল না, বর্ধমানে আছি। ক্ষমতা চলে এলি তো তোরা? ক্ষমতা চলে এসছিস তো? না হ্যাঁ, না ভাই না। বল ভাই। না না না, ক্ষমতায় কি করে এলাম? তোরাই তো এলি। ক্ষমতা তুই চলে আসবি বললি? কোথায় বললাম আমি আসবো? লাফিয়ে গেলি দিলীপ ঘোষকে। তুই পাপ্পা, তুই আমার আগেকার বন্ধু, তুই প্রথম থেকে জানিস আমি বিজেপি করি, জানিস না? তুই বল, তুই নিজেকে আমায় অমিত শাহকে, তাহলে অমিত শাহকে মোদিকে ডাক। হ্যাঁ, অমিত শাহকে মোদিকে ডাক, বল আপনি এসেছিলেন, আমরা শুনুন আমার বাড়ি ঝামেলা হচ্ছে। তুই যদি এইগুলো বলিস তাহলে আর কি? অমিত শাহকে মোদিকে ডাক, বল আপনি আসুন, আমার বাড়ি ঝামেলা হচ্ছে। এটা যদি তুই বলিস, এটা মেনে নেওয়া যায়? বল, আমরা তৃণমূলটা করছি আর তুই চলে গেলি বিজেপিতে। তুই তো জানিস আমি বিজেপি করি, তুই জানিস বিজেপি করিস, তাহলে ক্যালারি খাবি। আচ্ছা, করবো না এবার থেকে। তুই যদি বলিস তুই এমসি ঘরটা ভাঙছিল হবে, তো তুই যদি কাল থেকে বলিস, কাল থেকে আমি কোনো মানালে হবে না। বুথে গিয়ে বসে বললি, হ্যাঁ গিয়ে বুথে বসে বললি, তখন তো ভাবলি না যে বন্ধু আছে, বন্ধু মানে পার্টিটা করছি তৃণমূল। তুই তো আমাকে তো মিউনিসিপালিটি ইলেকশনেও বসতে দিয়েছিলি, তখন তো বললি না যে বন্ধু তৃণমূল করছে। তুই আমি মিউনিসিপালিটি ইলেকশনে বসতে দিস আগে? তুই দিলীপ ঘোষকে ডাক, যে তুই একটি চাপে চর্চা করেছিস। আমি করেছি। দিলীপ ঘোষকে ডাক, রাত্রি ঘরে কালারি খাবি। তাহলে আর কি বলবো তোকে? তো ঘর তো ভাঙছিল যে সব, রাত্রি বেলা বাদাম তো থাকবি না, তুই দিলীপ ঘোষের বাড়িতে থাকবি। গুলি করে দাও।
ঠিক আছে? অমিত শাহের বাড়িতে আরো থাকবি, মোদিকে ডেকে নিয়ে থাকবি। দাদা কি বলে যাবে, তুই যদি আমার হ্যাঁ, এই কথাগুলো বলিস ভাই। তুই মোদির কাছে আর অমিত শাহের বাড়ি চলে যা, গুজরাট চলে যা। আচ্ছা সরি চাইছি তোর কাছে আমি। আমি কোনো সরি শুনবো না, তোর বাড়ি ভাঙচুর হয়ে যাবে, কাল তোর বাড়ি ভাঙচুর হবে। তুই আমার ফোন রেকর্ড করে রাখ, অনলাইন করে রাখ, শুনি দিবি মিডিয়াতে। তুই মানে বিদ্রোহ করবি, আমি তো শুনবো? হ্যাঁ, তুই আমাকে বুঝে বসে বললি পুলিশের গাড়িতে, পুলিশের গাড়ি থেকে এবার ফিরলি? না আমি পুলিশের গাড়িতে ফিরিনি, আমি পুলিশের হ্যাঁ, গাড়িতে ফিরিনি, আমি ওই সাইড দিয়ে এই সাইড দিয়ে হেঁটে হেঁটে ফিরেছি, আমি ওই সাইড দিয়ে ফিরিনি। তুই পুলিশের যেখানে ফিরিস আমি পুলিশের গাড়িতে তুই বউ ফিরিনি সেদিন। বাচ্চা নিয়ে সব ঘর ছেড়ে দে, ঘর আগুন লাগিয়ে দেবো আমি। তুই তুই অংশুর আগে জিজ্ঞেস কর বাপি কি পুলিশের আমি গাড়িতে ফিরেছিল। অংশুকে আগুন লাগাবো বাড়িতে, আমি কাল ঢুকছি আমি। ঠিক আছে, আমি কিন্তু পুলিশের গাড়িতে তুই ফিরিনি ভাই। কালকে বাড়ি ছেড়ে বাড়ি তুই গেছিস, তো বাড়ি বউ বাচ্চা দিয়ে পালিয়ে যা। তোকে আমি ভালো কথা বললাম, বউ বাচ্চা নিয়ে চলে যা। আমি ওয়ার্ডে মানে থাকতে দেবো না, ঠিক আছে, নাহলে ঘরে আগুন লাগিয়ে দেবো আমি। ঠিক তুই আছে, ঠিক তুই কে বলে দেখা দিলীপ ঘোষকে। আছে। আমার বউ বাচ্চা তো থাকতে পারে, আমি বেরিয়ে যাচ্ছি। না, আমি ঘরে আগুন লাগিয়ে দেবো, ওই ঘর তলা মারবো কালকে। আরে, আমার বউ বাচ্চা তো থাকতে পারে আমি রে। কাউকে থাকতে দেবো না আমতলায়, আমার ওয়ার্ডে। আচ্ছা ঠিক আছে, অ্যাটাক হয়ে যাবে, কাল বড় ঢুকবে, লোকজন মেয়ে ছেলে ঢুকবে, মার খাবে। আমি এটা চাইছি না, তোকে আমি বলে পাঠালাম। ঠিক আছে, ঠিক আছে চল। কাল বাড়ি ছেড়ে বেরিয়ে চলে যাবি। ঠিক আছে, ঠিক আছে তোকে এইটুকু সময় দিলাম আমি, ঠিক আছে, ঠিক আছে। 6টা তুই আমার- অ্যাটাক হয়ে যাবে। কটার মধ্যে বেরোতে হবে বল আমাকে, আমার আমার টাইমটা একটা দিবি। কাল সন্ধ্যে 6টা পর্যন্ত টাইম দিলাম। ঠিক আছে, আমি সন্ধ্যে তুই 6টার বাড়ি মধ্যে বউ বাচ্চা নিয়ে বাবা মাকে নিয়ে চলে যাবি ঘর ছেড়ে। বাবা মাকেও নিয়ে চলে যাবো। হ্যাঁ, ঘর অ্যাটাক করে আগুন লাগিয়ে দেবে নাহলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি শুনবো না, বাবা মাকে তো থাকতে দে রে ভাই, ওই কাউকে বয়স্ক। থাকতে হবে না, বাবা মাকে থাকতে হবে না। হুম ঘরে তালা মারবি, আর কাল দখল নেব ঘর। ঠিক আছে। তুই আমাকে চিনিস, আমি তোমার ছেলে, জানি জানি। মাথা খারাপ করবি না আমার। ঠিক আছে, বউ বাচ্চা সব ঘর, বউ বাবা মা সঙ্গে ঘর থেকে চলে যাবি। ঠিক আছে, যদি ঠিক আছে। বিজেপি আসিস সেদিন আসবি। আচ্ছা ঠিক আছে ভাই, ঠিক আছে। আমি কাল কি বলে দিচ্ছি বাড়িতে। হ্যাঁ, বাড়িতে বলে দে। আর দিলীপ ঘোষকে বল যে তুমি সবার ঘরটা পাহারা দাও। ঠিক আছে, মেরে গাঁড় ভেঙে দেবো কাল দিলীপ ঘোষকে আমি। ঠিক আছে, ঠিক আছে। রাখছি।